পর্তুগালের ম্যাচ শেষ হওয়ার প্রায় অনেক ঘন্টা পেরিয়ে গেছে আর পর্তুগালের এই ওপেনিং ম্যাচটা দেখার পরে প্রায় সবাই এখন মোটামুটি হতাশ। একদিকে লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিক, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড আর হ্যারি কেনের জোড়া গোলের উৎসবের দিনে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে এক এক গোলে আটকে দিয়ে বিশ্বকাপ কাঁপিয়ে দিল ডিআর কঙ্গো। আর এই ম্যাচ শেষ হতে না হতেই কিছু টক্সিক ফ্যান, ট্রোলার আর মিমাররা পুরো ইন্টারনেট কাঁপিয়ে ফেলতেছে। রাইভালরা এমন ভাব করতেছে যেন পর্তুগাল বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। এই ম্যাচটা শুরুর মাত্র 6 মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে জো নেভেস যে বুলেট হেডারে গোলটা দিলেন, সবাই তখন ভেবেছিল যে কঙ্গো আজকে 5-6টা খাবে মাস। কিন্তু ফার্স্ট হাফের একেবারে শেষ মুহূর্তে ওই 45+5 মিনিটে কঙ্গোর ইওয়ান উইসা পর্তুগিজ ডিফেন্সের মাথার উপর দিয়ে এমন এক হেডে গোল দিয়ে সমতায় ফেরালেন যে পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল। এই গোলের মাধ্যমে উইসা হয়ে গেলেন বিশ্বকাপের ইতিহাসে ডিআর কঙ্গোর প্রথম গোলদাতা। আর কঙ্গো 52 বছর পর বিশ্বকাপে ফিরে তাদের প্রথম পয়েন্টের দেখা পেল। তবে এই ম্যাচটা শেষে এটাই প্রমাণ হয়ে গেল যে বিশ্বকাপে আসলে ছোট দল বলে কিছু নেই। এই ম্যাচটার কিছু কি পয়েন্ট না বললেই নয়। মাঠে পর্তুগালের হোল্ড ছিল 75% বল পজিশন। তারা পাস খেলেছে 769টি, যার মধ্যে অ্যাকুরেসি ছিল 93%। আর তার ভেতরে সেকেন্ড হাফে 54 মিনিটে জও ক্যান্সেলো এক বাইসাইকেল কিকে বল জালে জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেওয়া হয়। এবার আসা যাক ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে একদম নিরপেক্ষ বিশ্লেষণে। পুরো ম্যাচে রোনালদোর কাছে বল যাইতে দেখলাম না সাহসা। উইং থেকে না আসছিল কোনো ভালো ক্রস, না আসছিল মিডফিল্ড থেকে ঠিকঠাক মতো পাস। আর এই দলে যদি সবচেয়ে বড় কোনো সমস্যা বলা যেতে পারে তাহলে সেটা হবে এই দলের ভেতরে কোনো কেমিস্ট্রি নেই। মাঠে মোটামুটি এক গোলরক্ষক দিয়েগো কস্তা বাদে প্রায় সবার মাঝে একটা প্রবণতা দেখা গেছে, সবাই নিজেই হিরো সেজে গোল দিতে চায়। পুরো 90 মিনিটে রোনালদো বল টাচ করতে পেরেছেন মাত্র 25 বার, যা বিশ্বকাপে কোনো ম্যাচ শুরুর থেকে খেললে তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বনিম্ন টাচ। এর ভেতরে রোনালদো 3টি শট নিলেও কোনোটি অন টার্গেট ছিল না। সত্য হলো রোনালদো নিজে যেমন আগের মতো গতি দিয়ে একা ম্যাচ বের করতে পারছেন না, ঠিক তেমনই সতীর্থরাও কিন্তু মাঠে ওরে সেভাবে স্পষ্ট করছে না বা বল সাপ্লাই দিয়ে হেল্প করছে না। এই টিমের পুরো দায় এক আপনি রোনালদোর ঘাড়ে দিতে পারবেন না। বিশ্বের অন্যতম সেরা প্লেমেকার ব্রুনো ফার্নান্দেজকেও দেখলাম না মাঠে ডিম ছাড়া আর কিছু পারতে। আর এই দলের কম্বিনেশন আর কোচ দুইটাই যে চরম লেভেলের ফালতু কাজ করেছে তা এখন ফুটবল পণ্ডিতরাও বলছেন। রবার্তো মার্টিনেজ এর আগে বেলজিয়ামের সোনালী প্রজন্মকে পরিচালনা করে হাজার্ড, ডি ব্রুইনেদের নিয়ে বড় কিছুই জিততে পারেনি, আর এখন তিনি এসেছেন পর্তুগালের সোনালী প্রজন্মকে সামলাতে। মানে এর আগে তিনি বেলজিয়ামের সোনালী প্রজন্মকে ধ্বংস করেছে, এবার পালা পর্তুগালের। ম্যাচের পরে বিবিসি ধারাভাষ্যকর ক্রিস সাটন সরাসরি বলেছিলেন যে মার্টিনেজ নাকি রোনালদোকে মাঠ থেকে তুলে নিতে ভয় পাচ্ছিলেন। তার ওভারে রাফায়েল লিও এবং ফ্রান্সিসকো কনসেসাওকে শুরুতে বেঞ্চে বসিয়ে রাখা এবং এরপরে ভিদিনাকে মাঠ থেকে তুলে নেওয়ার পর টিমের অবস্থা পুরো খাপছাড়া হয়ে যায়। যাই হোক, দিন শেষে এই ম্যাচটির পর আপনি রোনালদোকে ট্রোল করতে পারেন, আপনি রোনালদোকে ব্লেম করতে পারেন, বাট আমি একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে রোনালদোর উপরে বিশ্বাস রাখি। কারণ এই পর্তুগালের যতবারই দেওয়ালে পিঠ থেকে গেছে ততবারই রোনালদো এই দলটিকে টেনে তুলেছে। আপনি লিখে রাখতে পারেন এই রোনালদো পরের ম্যাচগুলোতে ভালো খেলবে, এই রোনালদো পর্তুগালকে টেনে তুলবে। 2010 বিশ্বকাপের কথা মনে আছে? স্পেনের সোনালী প্রজন্ম কিন্তু নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল, কিন্তু দিন শেষে ওরাই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আর বেশি দূরে যাওয়ার দরকার নেই, 2022 কাতার বিশ্বকাপের কথাই ধরেন। আমাদের প্রিয় দল আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসির হাতে উঠেছিল সোনালী ট্রফি। আর্জেন্টিনার স্পেন তো একদম হেরে তাদের ওয়ার্ল্ড কাপ জার্নি শুরু করেছিল, যেখানে পর্তুগালের ম্যাচটা তো একদম ড্র হয়েছে। আর এই একটা ড্রতে যারা রোনালদো আর পর্তুগালকে শেষ ভেবে হাসাহাসি করছেন তারা বড্ড ভুল করছেন। যাই হোক, পর্তুগালের পরবর্তী ম্যাচ গ্রুপ কে এর আরেক প্রতিপক্ষ উজবেকিস্তানের সাথে। নকআউটে যেতে হলে কোচের এই ফালতু সিস্টেম আর মাঠের কম্বিনেশন ঠিক করতেই হবে।